চলো আমরা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা, খুব যত্ন করে কিন্তু শিখবে। মানে দেখো বাবা, এই নেট টেট পাওয়ার পার্সেন্টেজ কিন্তু এখন খুব কমে গেছে। তার কারণটা হচ্ছে এই যে কোথাও খুব যত্ন করে পড়ানো হয় না। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি তবু একটু পড়ানো হয়, আদারওয়াইজ বাকি কোনো জায়গাতেই না এই নেট পাওয়ার জন্য ঠিক যতটুকু পড়ানো উচিত ততটুকু পড়ানো হয় না বলে লোকে নেট টেট পায় না। হ্যাঁ, আর নেট বা গেটে খুব ভালো স্কোর না করলে কিন্তু এমএসসি পড়া না পড়া সমান হয়ে যায়। হ্যাঁ, এই জন্য একটুখানি মন দিয়ে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো, এই ক্লাসগুলোকে করো। নেটের ক্লাস আলাদা করে শুরু করা হয়েছে, তোমরা এখনই করতে পারো অথবা সামনের বছরও করতে পারো। নেটের আলাদা গ্রুপ আর কি, আলাদা গ্রুপে তুমি চাইলে জয়েন করতে পারো, সেগুলো আছে। ওটা আজকে সন্ধ্যাবেলায় ক্লাসগুলো হয়। হুম, তাহলে পুরো জিনিসটা একদম বিএসসি যেরকম সিরিয়াসলি লোকে পড়ে, লকডাউনে যদিও তোমরা সিরিয়াসলি অত বেশি পড়তে পারোনি, কিন্তু মানে নর্মালি যেভাবে পড়া উচিত হচ্ছে তাহলে সেই মতো করে আমরা পড়াবো, তোমরা সেই মতো করে ব্যাপারগুলোকে করার চেষ্টা করো। আচ্ছা বলো, অ্যাটমিক স্ট্রাকচার তোমাদের কারো কিছু অসুবিধা আছে কিনা? আর যারা পরে এসছে তাদের জন্য বলছি, আমি টাইমটা একটুখানি অল্টারনেট করেছি। সেটা হচ্ছে আজকে নেবো অ্যাটমিক স্ট্রাকচার, আর কালকে নেব হচ্ছে তোমার, কালকে সকালে নেব হচ্ছে তোমার এটা মানে কোয়ান্টাম মেকানিক্সটা। ঠিক আছে, তাহলে আজকে আমার পরপর দুটো ক্লাস হবে। প্রথম 1 ঘন্টা আমি নেবো অ্যাটমিক স্ট্রাকচার, আর পরের 1 ঘন্টায় নেবো জাস্ট এমএসসি যে কেমিক্যাল কাইনেটিক্স আছে সেই পার্টটা। ঠিক আছে, এটা এই মাঝে একটা মিনিট 15-এর মতো আমরা গ্যাপ দেবো। মানে পরের দিন থেকে আমি চেষ্টা করবো এই ক্লাসটা 10:30 থেকে করতে, আর ওই ক্লাসটা হচ্ছে আরাউন্ড 12টা থেকে করতে আর কি। তাহলে 10:30 থেকে 12টা, আর 12টা থেকে 1:30, এখন 1.5 ঘন্টা করে ক্লাসটাকে নিতে পারবো। আজকে হয়তো একটুখানি কম ক্লাস হতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা বলো, আগের দিন আমরা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল বলেছিলাম, সেই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল সেইটা যে করা হয়েছিল, সেখানে কারো কিছু অসুবিধা আছে? মানে কিছু কোশ্চেন টোশ্চেন দেওয়া ছিল, সেগুলো কি করতে পারোনি বা এরকম কিছু হয়েছে? স্যার কি ইন্টিগ্রেশনটা না হয়নি। ইন্টিগ্রেশনটা করো, ওটা তো ক্লাস 11-এ করানো হয়। হ্যাঁ, ওটা করো, পারবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করো, পারবে, পারবে না কেন? হুম, আর কারো কিছু কনসেপচুয়ালি কিছু অসুবিধা ছিল? এই নিদালি পড়া দেখেছিস আগের দিন? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না, প্রবলেম হয়নি স্যার। ঠিক আছে, আঁকা দেখো, তোমার উৎসব দেখেছিস? উৎসব কৌশিক দেখেছিস? পড়া দেখেছিলিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখেছি। মানে 4টে লেকচারই দেখে নিয়েছিস তো? প্রথম দুটো বাদ গেছে, তারপরের গুলো দেখেছি। আচ্ছা, না দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও, আর দেরি করো না, অ্যাজ আর্লি এজ পসিবল ব্যাপারটা দেখে নাও। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে জায়গা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে যে দেখো, মানে তুমি ন্যাচারালি যেটা বুঝতে পারছো যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা আমি বলেছি, এবং এই রুলটাকে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ব্যবহার করে তুমি সমারফিল্ড থিওরিটা পাবে, এটা হচ্ছে মূলত কাজটা। কিন্তু এই সমারফিল্ড থিওরিতে যাওয়ার আগে তোমার আরেকটু ব্যাকগ্রাউন্ড তোমার তৈরি করতে হবে। ঠিক আছে, মানে প্রথম কথা হচ্ছে কি, এটা যে বোর থিওরির তো অরবিট গুলো ছিল তো সার্কুলার, আর সমারফিল্ড থিওরিতে অরবিট গুলো হবে তোমার ইলিপ্টিক্যাল। তাহলে যদি একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম হয়, তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে এনার্জি যদি লেস দ্যান 0 হয়, তাহলে যে অরবিটস গুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল হয়, মানে পার্টিকুলার এনার্জি নেগেটিভ হলে, সেইটা প্রথমে একটুখানি বুঝে নিতে হবে। তো আমরা ওই জন্য আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে এই যে সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেন্ট্রাল ফোর্স প্রবলেম and different form of trajectories. Central force problem and different form of trajectories. আচ্ছা, সেন্ট্রাল ফোর্স প্রবলেম নিয়ে আমরা
যখন বোর থিওরি পড়েছিলাম সম্ভবত ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, ফার্স্ট ক্লাসে সম্ভবত ফার্স্ট লেকচারে, সেখানে সেন্ট্রাল ফোর্স প্রবলেম নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছিল। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স প্রবলেমটা কি? সেন্ট্রাল ফোর্স প্রবলেমটা হচ্ছে তোমার জাস্ট মানে ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘুরছে, সেই মোশনের নেচারটা কি দেখো, যে একটা পার্টিকেল, সেটা হচ্ছে তোমার আর্থ, সেটা হচ্ছে তোমার মুভ করছে অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট, যে ফিক্সড পয়েন্ট হচ্ছে সান বসানো আছে, এবং এই ঘুরছে তার কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটা হচ্ছে সান থেকে আর্থ পর্যন্ত যে ডিস্টেন্সটা তার ফাংশন, এবং এই ফোর্সটা সাথে দিচ্ছে ডিরেক্টেড টুয়ার্ডস সান। সেই ধরনের প্রবলেমগুলোকে বলা হবে সেন্ট্রাল ফোর্স প্রবলেম। তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেম কি না, when a particle moves about a fixed point about a fixed point by a force, হ্যাঁ, when a particle moves about a fixed point by a force which is a function of vector distance of the particle from the fixed point and directed towards the fixed point, then this is called a central force problem. কি হলো? Now when a particle moves about a fixed point by a force which is a function of vector distance of the particle from the fixed point and directed towards the fixed point, then this is called a central force problem. ঠিক আছে? ধরো তুমি, as for example, তুমি হয়তো let's say ধরো জাস্ট আমি একটা ফোকাস আছে, যে ফোকাসে সান বসে আছে, এইখান থেকে এইটা হচ্ছে ভেক্টর ডিস্টেন্স, যেখানে ধরো আর্থ এ বসে আছে, এ বেসিক্যালি মুভ করছে। সে যখন মুভ করছে দেখো, তাহলে আর্থ হচ্ছে একটা পার্টিকেল যে রোটেট করছে অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট, যে ফিক্সড পয়েন্ট হচ্ছে বেসিক্যালি সান। এদের মধ্যে ফোর্সটা কাজ করছে, ফোর্সটা কি না গ্র্যাভিটেশনাল ফোর্স, জি মাস অফ দ্য সান ইন্টু মাস অফ দ্য আর্থ বাই আর স্কোয়ার। এই ফোর্স দিয়ে তোমার বেসিক্যালি মানে তোমার এই ফোর্স দিয়ে, ফোর্সের জন্য হচ্ছে আর্থ হচ্ছে তোমার রোটেট করছে। এবং পরিষ্কার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ফোর্সটা হচ্ছে দেখো ডিরেক্ট টু দিস ফিক্সড পয়েন্ট, মানে এটা অ্যাট্রাকটিভ ফোর্স। তো অ্যাট্রাকটিভ ফোর্স মানে হচ্ছে তো আর্থ থেকে সানের দিকে হচ্ছে সেই ফোর্সটা কাজ করছে। বা হয়তো অন্য একটা পজিশনে তুমি গেলে, আর্থটা হয়তো এই জায়গায় চলে এলো, তখন ডিস্টেন্সটা পাল্টে গেল, তখনও কিন্তু তোমার এই ডিস্টেন্সের ফাংশন হচ্ছে ফোর্সটা, এবং ডিরেক্টেড টুয়ার্ড দ্য ফিক্সড পয়েন্ট হচ্ছে। তার মানে এই যে এই আর্থ যেটা তোমার সূর্যের চারিদিকে ঘুরছে আর কি, মানে তোমার কেবলার্স অরবিট বা কেবলার্স প্রবলেম যেগুলো, সেগুলো হচ্ছে সেন্ট্রাল ফোর্স প্রবলেম। এটা আবার ধরো একই রকম ভাবে তুমি ধরো এটা ইলিপ্টিক্যাল হতে পারে, সার্কুলার হতে পারে। ধর আমি প্রথমে বোর্ড থিওরিতে কিন্তু সার্কুলার দেখে সেটাই না হয় বলছি। তো এইখানে তোমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে প্লাস জেড ইন্টু ই, এখান থেকে আর দূরত্বে তোমার কি হচ্ছে ইলেকট্রন ঘুরছে এইটা। তো এখানে যে ফোর্সটা কাজ করছে একটা কুলম্বিক ফোর্স, যেটা হচ্ছে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার এসআই সিস্টেমে। এবং দেখো এক্ষেত্রেও কিন্তু ফোর্সটা ডিরেক্টেড টুয়ার্ড দ্য ফিক্সড পয়েন্ট। এটা হচ্ছে ওয়ান ইলেকট্রন অ্যাটম অর আয়নস। ওয়ান ইলেকট্রন অ্যাটম মানে হাইড্রোজেন অ্যাটম, এছাড়া অনেক আয়ন হতে পারে, হিলিয়াম প্লাস হতে পারে, লিথিয়াম 2+ হতে পারে, সোডিয়াম 10+ হতে পারে। কারণ ওয়ান ইলেকট্রন অ্যাটম অর আয়নস এইটা আর সেন্ট্রাল ফোর্স প্রবলেম। তো এই পার্টিকুলার কেসে তোমার ধরো কেবলাস মোশন, যেটা মানে মানে যেটা সোলার সিস্টেম বা কিছু যাই বলো না কেন, মানে কেবলাস প্রবলেম যেগুলো, কেবলাস প্রবলেম যেগুলো, সেগুলো হচ্ছে সেন্ট্রাল ফোর্স প্রবলেম।
ঠিক আছে, এগুলো সব সেন্ট্রাল ফোর্স প্রবলেম। বুঝছে? তাহলে দেখো সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে একটা পার্টিকেল সে একটা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে মুভ করবে। একটা ফোর্সের জন্য যে ফোর্সটা হচ্ছে তোমার ওই ফিক্সড পয়েন্ট থেকে যে পার্টিকেলটা তাদের যে ভেক্টর ডিস্টেন্স আর কি তার ফাংশন এবং ডিরেক্টেড টুয়ার্ড দ্য ফিক্সড পয়েন্ট, সেই ধরনের প্রবলেম করা হচ্ছে তোমার সেন্ট্রাল ফোর্স প্রবলেম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে এইখানে আমি যে টাইপের সিচুয়েশন গুলোকে করেছি তাতে অ্যাজিভ যেন ক্লোজ পিরিয়ডিক অরবিট প্রথমেই হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় এরকম হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। ধর আমি একটা জেনারেল সিচুয়েশন বলছি, ধরো লেটস সে একটা পার্টিকুলার পয়েন্ট আছে, এটা যে ফিক্সড পয়েন্টটা, এবার ফিক্সড পয়েন্টে একটা মাস পয়েন্ট তুমি এখানে কনসিডার করলে যাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ধরে নাও তোমার আর, এটা। আচ্ছা, এবারে এইখানে যে পার্টিকেলটা মুভ করে তার অ্যাকচুয়ালি মোমেন্টামটা বা ভেলোসিটিটা না তার সঙ্গে তোমার ট্যানজেনশিয়ালি যায়। ধরে নাও এই মোমেন্টামটা হচ্ছে তোমার পি, এইটা। আচ্ছা, এবারে তুমি এই যে মোমেন্টামটাকে দুটো কম্পোনেন্টে রিজলভ করো, একটা হচ্ছে অ্যালং দা ডিরেকশন অফ আর, সেটাকে তুমি পি আর বলো, আর একটা হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে সেটাকে তুমি নাম দাও হচ্ছে পি থিটা। তাই এটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট, এটা হচ্ছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, রেডিয়াল কম্পোনেন্ট আছে, ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। তার মানে যেটা কথা, প্রথম কথা হচ্ছে পার্টিকেলটার যে মোমেন্টামটা কিন্তু তার সঙ্গে ট্যানজেনশিয়ালি কাজ করবে, এটা তোমাকে বুঝতে হবে। পিটা হচ্ছে ট্যানজেনশিয়ালি কাজ করছে, আর এর সঙ্গে ট্যানজেনশিয়ালি কাজ করছে। এবারে তার দুটো কম্পোনেন্ট তুমি কনসিডার করছো, পিআর আর পিথিটা। পিআরটা হচ্ছে তোমার জাস্ট অ্যালং দা ডিরেকশন অফ আর, আর পিথিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন টু আর। তাহলে আমি বললাম যে লেট পি ইজ দা লিনিয়ার মোমেন্টাম associated to the particle which acts along the tangent তাহলে let p is the linear momentum associated with the particle which acts along the tangent drawn at a particular point। তাহলে পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টটা তুমি কনসিডার করছো, তার সঙ্গে ট্যানজেনশিয়ালি হচ্ছে তার মোমেন্টামটা কাজ করছে। আমি বললাম লেট pr and p theta are the components of p along the direction of r and perpendicular to the direction of r respectively। আমি বলে দিলাম পি আর আর পি থিটা আর দ্য কম্পোনেন্টস অফ পি along the direction of r and perpendicular to the direction of r respectively। ঠিক আছে, আমি এটা বলে দিলাম। তার মানে ক্লিয়ারলি এটা তুমি দেখতে পাচ্ছ পিটাকে, এটা কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশন, তাহলে পিটাকে তুমি জাস্ট লিখতে পারো পি আর প্লাস পি থিটা, এই দুটো যোগফল হিসেবে তুমি লিখতে পারছো। পি আরটা হচ্ছে পি আর প্লাস পি থিটা, এরকম তুমি লিখতে পারলে। ঠিক আছে, আচ্ছা যেখানে খেয়াল করো, যেখানে পি আরটা কত, পি আর এর যদি ম্যাগনিটিউডটা তুমি বলো বা পি আর, আচ্ছা ভেক্টর হিসেবে যদি তুমি বলো, পি আরটা হচ্ছে তোমার এম ইন্টু আর ডট। আচ্ছা মানে ঠিক আছে, মানে এম ইন্টু আর ডট বা এম ডিআর ডিটি। আর পি থিটা যে পার্টটা, সেটা হচ্ছে এম ইন্টু থিটা ডট
মানে এম আর থিটা ডট, সরি এম আর থিটা ডট, সেটা অর্থাৎ হচ্ছে কত, এম আর ইন্টু ডি থিটা বাই ডিটি। আসলে তুমি এই যে মানে আসলে এটা একটুখানি বলে নিই যে তুমি দেখবে 11-12 পড়েছো বা গ্র্যাজুয়েশনে পড়েছো, একটা রেডিয়াল ভেলোসিটি বলে একটা পার্ট আছে। রেডিয়াল ভেলোসিটি সেটা ভিআর বলে, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার আর ডট অর্থাৎ ডিআর ডিটি হয়। আর একটা যে ক্রস রেডিয়াল ভেলোসিটি হয়, ক্রস রেডিয়াল ভেলোসিটি মানে অ্যালং দ্য থিটা ডিরেকশন, ভি থিটা বলে, সেটাকে হচ্ছে এম আর থিটা ডট বলে, সরি এমটা বাদ, আর থিটা ডট, আর থিটা ডট অর্থাৎ আর ডি থিটা ডিটি হয়। এটা আমি করে দিলাম না, যদি জানতে চাও সে না হয় মেটেরিয়ালস দিয়ে দেওয়া হবে। যে যখন তুমি একটা ওই রেডিয়াল এবং কস রেডিয়াল কম্পোনেন্টে যখন তুমি ভেলোসিটিগুলোকে ভাগ করো, তখন তো একটা রেডিয়াল পার্ট থাকে, সেটা হচ্ছে আর ডট, আর একটা কস রেডিয়াল পার্ট থাকে হচ্ছে আর থিটা ডট। হ্যাঁ, আর ডট মানে হচ্ছে ডিআর ডিটি, আর থিটা ডট মানে হচ্ছে ডি থিটা ডিটি। তার মানে এখানে ভিআরটা হচ্ছে আর ডট ইকুয়াল টু ডিআর ডিটি, আর কস রেডিয়াল ভেলোসিটি কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে ভি থিটা, সেটা হচ্ছে আর থিটা ডট আর ডি থিটা ডিটি। তাহলে যদি পিআরটা তুমি লেখো, এখানে ভেক্টর দিয়ে লিখছি না, মানে কম্পোনেন্ট ওয়াইজ লিখছি যেহেতু, এখানে তাহলে ভেক্টর গুলো লেখার দরকার নেই। তাহলে জাস্ট রেডিয়াল কম্পোনেন্ট যেটা এম আর ডট, সেটা হচ্ছে এম ডিআর ডিটি, আর পি থিটা হচ্ছে তোমার কস রেডিয়াল কম্পোনেন্ট, যেটা কস রেডিয়াল কম্পোনেন্টটা হচ্ছে এম আর থিটা ডট অর্থাৎ এম আর ডি থিটা ডিটি। এবং আরো কি ব্যাপার, আরো যেটা কথা সেটা হচ্ছে এই যে এগেন, যেহেতু এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, তাহলে পি স্কোয়ারটা তোমার সার্টেনলি হচ্ছে পি আর স্কোয়ার প্লাস পি থিটা স্কোয়ার হবে। এগুলো তবে কতগুলো জিনিস বলে দিলাম। তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন, এগুলো 2 নম্বর ইকুয়েশন, এটা দেখো 3 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন। সব ইকুয়েশন নাম্বার গুলো দিয়ে রাখি, কারণ একটু বড় অঙ্ক হবে, সেখানে পি স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস পি থিটা স্কোয়ার, এরকম ভাবে আমি লিখলাম। ঠিক আছে, এটা আচ্ছা। আচ্ছা, এবারে দেখো যেটা কথা, যে তুমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে লিখতে চাও, তাহলে সেটা কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এটা বাই ডেফিনেশন কি, আর ক্রস পি। আচ্ছা, এবার আমি যেভাবে লিখেছি আর ক্রস পি এর জায়গায় তুমি এক কাজ করো, পি আর প্লাস পি থিটা লেখো। এটা হলো আর ক্রস পি আর প্লাস আর ক্রস পি থিটা, এটা। আচ্ছা, আর আর পি আর তাতে একই লাইন বরাবর কাজ করছে, মানে আর যে ডিরেকশনে পি আর সেই ডিরেকশনে কাজ করছে। তাহলে তুমি জানো জাস্ট মানে তুমি জানো যে এ ক্রস বি মানে হচ্ছে তোমার এ এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড ইন্টু তাদের মধ্যে যে অ্যাঙ্গেল যেটা তার সাইন। তাহলে আর আর পি আর যদি একই লাইন বরাবর কাজ করে, তাহলে এটা হবে আর এর ম্যাগনিটিউড ইন্টু পি আর এর ম্যাগনিটিউড ইন্টু সাইন অফ 0 ডিগ্রি। আর এইটার ক্ষেত্রে আর এর ম্যাগনিটিউড ইন্টু পি থিটার ম্যাগনিটিউড এইটা, আর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, সাইন 90 ডিগ্রি, এটা। তো আর পি থিটা তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর 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 পি আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে তোমার 0 ডিগ্রি। আচ্ছা, এইখানে তুমি একটা ইউনিট ভেক্টর লিখে রাখলে, যেখানে এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এল, এল বরাবর ইউনিট ভেক্টর আর কি, মানে আসলে এটা তো 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যখন ক্রস প্রোডাক্ট তুমি করছো, এটা ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে ভেক্টর কোয়ান্টিটি হলে তার একটা ইউনিট ভেক্টর লেখা উচিত। এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এল আর কি, মানে ইউনিট ভেক্টর অ্যালং আর পি থিটা, কিন্তু এটাই তোমার বেসিক্যালি এল বলে এটা হচ্ছে লিখে দিলে তুমি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, প্রথম পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা কত হলে আর পি থিটা হয়ে গেল ইন্টু এন ক্যাপ। তাহলে দেখো, তাহলে এবারে যদি তুমি এরকম করো যে ম্যাগনিটিউডটা নিয়ে কথাবার্তা বলো, তাহলে ম্যাগনিটিউডটা হয়ে যাবে তোমার, তাহলে ম্যাগনিটিউড অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ফর 1 ইলেকট্রন সিস্টেম, একটা ইলেকট্রন আছে যেখানে, ফর 1 ইলেকট্রন সিস্টেম, সেটা কত, দেখো আমি এল লিখছি, এলটা দেখো জাস্ট সিম্পলি তোমার আর পি থিটা হয়ে গেল। আর পি থিটা হচ্ছে, হ্যাঁ এইটা, হ্যাঁ আর পি থিটা, এটা আমি জাস্ট লিখলাম। ঠিক আছে, তাহলে মানে তোমার
যেটা হচ্ছে তোমার মানে আসলে কি হয় মানে পরে এটা শিখবে যে মেনি ইলেকট্রন সিস্টেমের জন্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টটা ক্যাপিটাল এল লেখে, আর ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য না টোটাল যে ওয়ান ইলেকট্রন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টটাকে স্মল এল দিয়ে এক্সপ্রেস করা, সেটা হচ্ছে আর ইন্টু পি থিটা। এইটা ধরো একটা 5 নম্বর ইকুয়েশন, এটা আর পি থিটা। ঠিক আছে, আচ্ছা, তো ভালো। হুম, সেকেন্ড। আচ্ছা, এইখান থেকে দেখো আরেকটা জিনিস তুমি অর পি থিটাটা কি হবে, পি থিটাটাকে তুমি এখান থেকে লিখে দাও এল বাই আর, এইরকম ভাবে করে রাখো। পি থিটাটা হচ্ছে এল বাই আর। তাহলে দেন তুমি যদি টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করো, দেন টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জিটা যদি তুমি দেখো সেটা হচ্ছে তোমার টোটাল কাইনেটিক এনার্জি, কেন টোটাল এনার্জি একবারে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, না মানে কাইনেটিক এনার্জি আলাদা করে তারপর পোটেনশিয়াল এনার্জি পরে বুঝি। আচ্ছা, এবারে দেখো তাহলে দেন কাইনেটিক এনার্জিটা কি হবে, কাইনেটিক টি যদি বলো তাহলে তো পি স্কোয়ার বাই টোয়াইস এম। কাইনেটিক এনার্জিটা সেটা তোমার ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরুক বা সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরুক, যাই হোক না কেন কাইনেটিক এনার্জিটা তুমি লিখতে পারবে হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম করে। আর পি স্কোয়ারটা যেহেতু পি আর স্কোয়ার প্লাস পি থিটা স্কোয়ার, তাহলে পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এম। তাহলে দেখো কি হচ্ছে যে কাইনেটিক এনার্জিটা তুমি লিখতে পারলে পি আর স্কোয়ার বাই টোয়াইস এম যেমন আছে, আর এইটাকে তুমি জাস্ট লিখতে পারছো পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এম। পি থিটা যেহেতু তোমার এল বাই আর, এটা ধরো 6 নম্বর ইকুয়েশন, মানে পি থিটাটা যেহেতু এল বাই আর তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে কত, এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার। এইটা টোটাল এনার্জিটা কত হলো তাহলে, টোটাল এনার্জি ইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এবারে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য তোমার কাইনেটিক এনার্জিটা হচ্ছে পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস এইটা এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার হলো। আর পোটেনশিয়াল এনার্জিটা কি, পোটেনশিয়াল এনার্জিটা তুমি সিজিএস এ লিখতে পারো, এসআই কে লিখতে পারো, সেই মতো করে এটা তুমি দেখো যে এটা হচ্ছে তোমার এই এই কি বলবো মানে জেড স্কোয়ার বাই আরও লিখতে পারো, বা তুমি 4 পাই এপসাইলন জিরো আর লিখতে পারো। মানে যদি টোটাল এনার্জি ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম যদি তুমি দেখো, তাহলে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি থাকবে। পোটেনশিয়াল এনার্জি মানে কুলম্বিক অ্যাট্রাকশন, তার জন্য যে এনার্জিটা থাকছে এবং সেটা কত হয় মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর, মানে হাইড্রোজেন লাইক সিস্টেম যেখানে প্রোটনের সংখ্যা হচ্ছে জেড, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে জেডি ইন্টু ই অর্থাৎ জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে টোটাল এনার্জি যেটা সেটা তুমি লিখতে পারছো পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর। আচ্ছা, এবারে আমি এইটাকে এইরকম ভাবে লিখছি পি আর স্কোয়ার বাই টোয়াইস এম, এটা কাইনেটিক এনার্জি পার রইলো, এটাকে ধর একটা ভি এফেক্টিভ আর বলছি, যেখানে যেখানে ভি এফেক্টিভ আরটা সেটা হচ্ছে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর। দেখো এই যে পার্টটা এটা হচ্ছে মানে কুলম্বিক পোটেনশিয়াল এনার্জি, এটা মানে পোটেনশিয়াল এনার্জি ফর কুলম্বিক অ্যাট্রাকশন। আচ্ছা, এবারে এই পার্টটা কোথা থেকে এলো, এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ারটা থেকে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ারটা এলো পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এম দিয়ে। তার মানে এটা হচ্ছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ কাইনেটিক এনার্জি। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ কাইনেটিক এনার্জি এইটা। বাট অ্যাজ ফর
সেন্ট্রাল ফোর্স প্রবলেম আমি আগে করেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ এ কনস্ট্যান্ট। দেবে যখন বোর্ড থিওরি করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য কিন্তু এল যেটা অর্থাৎ ওয়ান ইলেকট্রন অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে কনস্ট্যান্ট। সেই জন্য সেটা আমি লিখেছি যে বাট অ্যাজ ফর সেন্ট্রাল ফোর্স প্রবলেম এল ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন, এটা একটা কনস্ট্যান্ট, দেন এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার is a function of r and it behaves as a potential। দেখো যদিও এটা ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ কাইনেটিক এনার্জি থেকে আসছে, কিন্তু দেখো কাইনেটিক এনার্জি মানে সেটা কি মোমেন্টাম বা ভেলোসিটির ফাংশন, আর এতে পোটেনশিয়াল এনার্জি মানে পজিশনের ফাংশন। তাহলে এখানে সাডেনলি হচ্ছে এল স্কোয়ার আছে, এল স্কোয়ার মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে তার যদি ফাংশন হতো তাহলে সেটা একটা কাইনেটিক এনার্জি পার্ট হতো। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যেটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু কনস্ট্যান্ট, সেই জন্য এলটা অ্যাকচুয়ালি ভ্যারি করার কোনো স্কোপ নেই। যেটা ভ্যারি করতে পারে সেটা হচ্ছে পজিশনটা। সেখানে লিখেছি যে কস এটা অ্যাকচুয়ালি যে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ কাইনেটিক এনার্জি, বাট অ্যাজ ফর সেন্ট্রাল ফোর্স প্রবলেম এল, এর মানে ওয়ান ইলেকট্রন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা এল ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন, দেন এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার এইটা ইজ এ ফাংশন অফ আর অ্যান্ড ইট বিহেভ অ্যাজ এ পোটেনশিয়াল। এটা হচ্ছে আর এর ফাংশন এবং এটা একটা পোটেনশিয়াল হিসেবে ট্রিটেড হচ্ছে। এবং এই যে পোটেনশিয়ালটা এটাকে বলা হয় দিস ইজ কল্ড দ্য সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। এইটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে দেখো এই প্রথম এইটা হচ্ছে কুলম্বিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি ফর কুলম্বিক অ্যাট্রাকশন, এটাকে তুমি বলছি কুলম্বিক পোটেনশিয়াল, কুলম্বিক পোটেনশিয়াল। আর এইটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল করে তুমি যেটা পেলে এটা হচ্ছে তোমার এফেক্টিভ পোটেনশিয়াল। একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম যখন তুমি কনসিডার করো, যেমন হাইড্রোজেন লাইক প্রবলেম যখন তুমি কনসিডার করছো, বা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে সেই প্রবলেম যখন তুমি কনসিডার করছো, তখন তুমি একটা এফেক্টিভ পোটেনশিয়াল পাচ্ছ। কি এফেক্টিভ পোটেনশিয়াল দুটো পার্ট থাকে, একটা কুলম্বিক পোটেনশিয়াল একটা পার্ট থাকছে, আর একটা সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল পার্টটা থাকছে। সেন্ট্রিফিউগাল পোটেনশিয়ালটা যদিও অরিজিনেট করছে তোমার অ্যাকচুয়ালি ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ কাইনেটিক এনার্জি থেকে, কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে বা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ওটা অ্যাকচুয়ালি তোমার পজিশনাল ফাংশনস হচ্ছে, আর যে এনার্জিটা তোমার জাস্ট পজিশনাল ফাংশন সেটাই তোমার পোটেনশিয়াল এনার্জি, এবং এটাকে বলা যায় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল করে তুমি এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জিটা পেয়ে গেলে। ঠিক আছে, হলো? এখন পর্যন্ত যা করেছি ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো তুমি যে এই যে তুমি এফেক্টিভ পোটেনশিয়ালটা পেলে, যেটা এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, আমি এর ছবিটাকে আঁকার চেষ্টা করি। এর ছবিটা কেমন হবে? আচ্ছা ছবিটাকে আমি রেজাল্টেন্ট ছবিটাকে আঁকার আগে আমি পার্ট বাই পার্ট করে দেখি। তো ধরো যদি তুমি ভি এফেক্টিভ আর্টটার ওভারঅল ছবিটা করার আগে যদি এই মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর তার যদি ছবি আঁকতাম, সেই ছবিটা কেমন দেখতে হতো? না সেই ছবিটা দেখতে হতো এরকম দেখতে হতো, এইটা। তাহলে এই পার্টটা হচ্ছে কি কার মতো? এটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 মতো, ε0 আর তার সেরকম দেখতে। আচ্ছা এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার সেই ছবি কেমন দেখতে? এরকম দেখতে। তাহলে এটা কেমন দেখতে? না এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ারের মতো দেখতে। দেখো না এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, তাহলে আর যখন টেন্স টু জিরো তখন এটা, আর যখন টেন্স টু ইনফিনিটি এটা জিরো হতে চাইছে, আর যখন টেন্স টু জিরো এটা প্লাস ইনফিনিটি হতে চাইছে। আবার এই পার্টটা দেখো জেড স্কোয়ার বাই 4πε0 আর, যখন এটা সবসময় নেগেটিভ, এই যে মাইনাস যেহেতু আছে সবসময় নেগেটিভ, এবারে যখন আর টেন্স টু তোমার ইনফিনিটি তখন এটা আস্তে 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 মানে জিরোর দিকে যেতে চাইছে, আর আর যখন তোমার টেন্স টু জিরো হচ্ছে এটা মাইনাস ইনফিনিটির দিকে যেতে চাইছে। তাহলে এই পার্টটা হচ্ছে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার, এই পার্টটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর। আর এবার রেজাল্টেন্ট ছবিটা কি হবে তুমি খেয়াল করে দেখো যে যখন তোমার আরটা বড় তখন কিন্তু তোমার এই মানে -1/r ডমিনেট করে, আর আর যখন ছোট তখন 1/r² ডমিনেট করে। তার মানে পরিষ্কার যেটা কথা সেটা হচ্ছে যে স্মল আরে তোমার এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার এটা হচ্ছে ডমিনেটস,
ডমিনেট। আর লার্জ আর যদি হয় তখন কিন্তু মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, এটা হচ্ছে ডমিনেট করবে। তুমি কনস্ট্যান্ট গুলোকে ভুলে যাও না, তুমি জাস্ট 1/r², ধরো আরটা হচ্ছে 1-এর থেকে বেশি, ধরো 2, তাহলে এটা 1/4 হলো, এটা 1/2 হলো, তাহলে এটা তাহলে ডমিনেট করলো। এবার আরটা ধরো ছোট করে তুমি 1/2 করে দিলে, তাই প্রথমটা 4 হয়ে গেল, এটা হচ্ছে 2 হয়ে গেল। তার মানে স্মল আরে L²/2m r² ডমিনেট করে, লার্জ আরে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আরটা ডমিনেট করে। তাহলে যখন রেজাল্টেন্ট ছবিটা তুমি আঁকবে, রেজাল্টেন্ট ছবিটা কেমন হওয়া উচিত? রেজাল্টেন্ট ছবিটা দেখো, তোমার এই যে স্মল আরে সেটা এরকম দেখতে, আর লং আরে সেটা এরকম দেখতে, ওভারঅল ছবিটা হচ্ছে তোমার এরকম দেখতে হলো। এটা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট ছবিটা। ঠিক আছে, যে রেজাল্টেন্ট ছবিটা হচ্ছে এখানে আমি দেখছি, এই যে ভি এফেক্টিভ আর এর ছবি, যেটা তোমার L²/2m r² মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, এটা। ঠিক আছে, ছবিটা কেমন করে এলো বুঝতে পারলে তো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তো দেখো, তুমি যদি এই ভি এফেক্টিভ আর, তা শুধু রেজাল্টেন্টটাকে দেখো, মানে শুধু রেজাল্টেন্টের ছবিটা আমি আঁকছি এখন। আগে তো ছবিটা কেমন করে হলো দেখানোর জন্য আমি এরকম করে এঁকেছি, তাহলে রেজাল্টেন্টের ছবিটা যেরকম দেখতে, এটা সেটাকে আর এর রেসপেক্টে প্লট করছি, এটা। আর এবারে এই ছবি থেকে আমি নেচার অফ দ্য ট্র্যাজেক্টরিটাকে বোঝার চেষ্টা করছি। দেখো, তুমি একটা 3টে কেস কনসিডার করো। ধরো একটা কেস 1-এ ইটা গ্রেটার দ্যান 0, মানে এটা তো 0 এনার্জির, ইটা গ্রেটার দ্যান 0, তাহলে কেস 1 ইটা গ্রেটার দ্যান 0, ইটা গ্রেটার দ্যান 0। ধরো তুমি এখানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরো লেটস সে এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, হ্যাঁ, এটা এই পয়েন্ট আমি এ পয়েন্ট বলছি। খেয়াল করে দেখো, যদি এ পয়েন্টের ডান দিকে তুমি থাকো, এরকম কোন একটা জায়গায় থাকো, তাই এরকম একটা জায়গায় তুমি আছো, তো এই জায়গাতে পোটেনশিয়াল এনার্জি নিচে আছে, টোটাল এনার্জি উপরে আছে, মানে এটা ধরো একটা বি পয়েন্ট। ঠিক আছে, এটা তো বি পয়েন্ট। আচ্ছা, এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড। আমি 3টে পয়েন্ট কনসিডার করছি। এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এইটাকে ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এটা। আর একটা সিচুয়েশন করছি যখন ইটা গ্রেটার দ্যান 0, তাহলে যখন খেয়াল করে দেখো অ্যাট পয়েন্ট এ পয়েন্টে পরিষ্কার দেখতে পাচ্ছ ইটা গ্রেটার দ্যান পোটেনশিয়াল এনার্জি। কারণ এই যখন এ পয়েন্ট তুমি কনসিডার করছো, এ পয়েন্টে, তখন পোটেনশিয়াল এনার্জিটা দেখো অনেকটা নেগেটিভ কিছু একটা, আর টোটাল এনার্জি উপরে আছে, তার মানে পরিষ্কার বুঝে টোটাল এনার্জিটা গ্রেটার দ্যান এফেক্টিভ পোটেনশিয়াল। তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি যেটা, সেটা ধরো হাফ এম ভি স্কোয়ার, যেটা বেসিক্যালি ই মাইনাস ভি এফেক্টিভ, এটা গ্রেটার দ্যান 0 হলো, সেখান থেকে ভিটা হচ্ছে তোমার রিয়েল বেরোলো, এইটা। তাহলে এখানে কোনো অসুবিধা নাই, তার মানে দেয়ার ইজ নো প্রবলেম। মানে ভেলোসিটিটা রিয়েল হওয়া, কাইনেটিক এনার্জিটা হচ্ছে গ্রেটার দেন 0 হওয়া, এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কোনো প্রবলেম নেই। তার মানে এটা অ্যালাউড আর কি, মানে অ্যালাউড মানে এখানে পার্টিকেলটা থাকতে কোনো অসুবিধা নেই, এইটা। আচ্ছা, এবারে বি পয়েন্টে কি হলো? অ্যাট বি পয়েন্ট দেখো, তোমার টোটাল এনার্জি আর এফেক্টিভ পোটেনশিয়াল এই দুটো একটা পয়েন্টে কাট করেছে, মানে দুটো সমান হয়ে গেছে। এই পয়েন্টে যেটাই টোটাল এনার্জি, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এইটা। তখন কি হচ্ছে, কাইনেটিক এনার্জি যেটা, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা বেসিক্যালি ই মাইনাস ভি এফেক্টিভ, তোমার 0 হয়ে গেল, তার মানে এখান থেকে ভেলোসিটিটা তোমার 0 হয়ে গেল, এইটা। তাহলে দেখো বেসিক্যালি তোমার ডান দিকে পার্টিকেলটার ভেলোসিটিটা তোমার রিয়েল হচ্ছে বা কাইনেটিক এনার্জি পজিটিভ হচ্ছে, কোনো আপত্তি নেই। বি পয়েন্টে গিয়ে তুমি কি দেখলে, তার ভেলোসিটিটা 0 হয়ে গেল। আর এবারে যদি অ্যাট পয়েন্ট সিতে আসো, অ্যাট পয়েন্ট সি, তখন দেখো ই অ্যাকচুয়ালি লেস দ্যান ভি এফেক্টিভ হয়ে গেছে। কারণ এফেক্টিভ পোটেনশিয়ালটা দেখো সি পয়েন্টে এফেক্টিভ পোটেনশিয়ালটা অনেক উপরে কিছু আছে, একদম উপরে। এই যে এইটা, এই যে এইখানে কাট করছে, মানে এইখানে হচ্ছে এই এতখানি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে। আর টোটাল এনার্জি থেকে, টোটাল এনার্জি এই যে হরাইজন্টাল লাইনটা টেনেছি না,
এটা তো তার থেকে কম। ঠিক আছে, তোমরা কি দেখতে পেলে? দেখো তোমার এইখানে ওইখানে দেওয়া আছে, দেখ চার্জার লাগানো আছে। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো যে এবারে দেখো যদি সি পয়েন্ট তুমি কনসিডার করো, সি পয়েন্টে কি হয়েছে, সি পয়েন্টে পরিষ্কার দেখো যে পোটেনশিয়াল এনার্জিটা, পোটেনশিয়াল যে এতটা এখানে, আর টোটাল এনার্জিটা এখানে, তার মানে ইটা হচ্ছে লেস দেন পোটেনশিয়াল এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জি যেটা বেসিক্যালি হাফ এম ভি স্কোয়ার, যেটা বেসিক্যালি ই মাইনাস ভি এফেক্টিভ, এটা কি হলো এখন লেস দেন জিরো হয়ে গেল, কারণ ইটা তো ছোট, ভি এফেক্টিভ তো বড়, তাহলে ই মাইনাস ভি এফেক্টিভ করে লেস দেন জিরো হয়ে গেল। তার মানে ভিটা কি হয়ে গেল, ভিটা হচ্ছে ইমাজিনারি হয়ে গেল। মানে হাফ এম ভি স্কোয়ার যদি নেগেটিভ আছে, ভিটা ইমাজিনারি হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড, অ্যাবসার্ড। তার মানে কি হলো দেখো, তার মানে এটা দাঁড়াচ্ছে যে পার্টিকেলটা তোমার এই বি পয়েন্টের ডান দিকে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বি পয়েন্টের বাঁ দিকে এলে, যদি বাঁ দিকে কোনোভাবে আসে ক্লাসিক্যালি, তা তুমি দেখতে পাচ্ছ তার ভেলোসিটিটা ইমাজিনারি হয়ে যাচ্ছে, বা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে, হুইচ ইজ অ্যাবসার্ড। তার মানে কি হলো, পার্টিকেলটা ইজ বাউন্ড ইন ওয়ান সাইড অ্যান্ড আনবাউন্ড ইন অ্যানাদার সাইড। তাহলে ইন দিস কেস কি হচ্ছে, ইন দিস কেস দ্য পার্টিকেল is bound in one side and unbound in another side. In this case the particle is bound in one side and unbound in another side. তার মানে এই পার্টিকেলটায় বি পয়েন্টের ডান দিকে যেখানে খুশি থাকতে পারে, কিন্তু বি পয়েন্টের বাঁ দিকে সে আসতে পারে না। মানে বি পয়েন্ট মানে হচ্ছে তার করসপন্ডিং ওই গিভেন এনার্জির জন্য তার করসপন্ডিং, এটা তো সেন্টার থেকে ডিস্টেন্সটা এই যে আর প্লট করেছে, তো তার মানে দেখো একটা ডিস্টেন্স আছে, এই একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের বাঁ দিকে সে কোনোভাবেই আসতে পারছে না। এই ডিস্টেন্সের বাঁ দিকে সে কোনোভাবেই আসতে পারছে না, তার ডান দিকে তো থাকতে কোনো আপত্তি নেই। এই যে এতখানি ডিস্টেন্স এইটা, হ্যাঁ, তাহলে এনার্জি যদি ই হয় যেটা গ্রেটার দেন জিরো, তুমি পরিষ্কার বুঝতে পারছো বি পয়েন্ট যার করসপন্ডিং ডিস্টেন্স হচ্ছে এতটা, তার বাঁ দিকে পার্টিকেলটা কোনোভাবে আসতে পারবে না, তার ডান দিকে সে যেখানে খুশি থাকতে পারে। সেখানে বলছে পার্টিকেলটা একদিকে তোমার আটকে দেওয়া হচ্ছে, যে তুমি বি পয়েন্ট পর্যন্ত কোনো একটা গিভেন এনার্জির জন্য বি পয়েন্ট পর্যন্ত এসো, তার বাঁ দিকে কিন্তু তুমি কোনো রকম ভাবে আসতে পারবে না, ডান দিকে তুমি যেখানে খুশি থাকতে পারো। বুঝতে পেরেছো এটা? তাহলে পার্টিকেল ইজ বাউন্ড ইন ওয়ান সাইড অ্যান্ড আনবাউন্ড ইন অ্যানাদার সাইড। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো লেটসে এই হচ্ছে তোমার অরিজিনটা, সেন্টারটা, ঠিক আছে? এবার আমি এইখান থেকে একটা ডিস্টেন্স বলছি, এই ডিস্টেন্সটা হচ্ছে এই অনুযায়ী হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা ধরো তোমার একটা কিছু একটা নাম বলছি, এটাকে ধরো তুমি একটা বলছি, এটা আর একটা মিনিমামের কথা বলছি, এটা ধরো আর মিনিমাম, এটা এই ডিস্টেন্সটা। তাহলে ধরো তুমি এইখান থেকে এই যে একটা পার্টিকুলার, হ্যাঁ, এইখানে ধরো তোমার নিউক্লিয়াস আছে বা ওই ফিক্স পয়েন্টটা আছে, সেখান থেকে একটা দূরত্ব তুমি বললে যেটা হচ্ছে আর মিনিমাম। এবার একটা পার্টিকেল সে বেসিক্যালি ধরো তোমার এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এদিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মিনিমাম এই ডিস্টেন্স পর্যন্ত এলো, তারপরে কিন্তু আর সে কিন্তু যেতে পারবে না। বা ধরো উল্টো দিকে আবার এই এতখানি ডিস্টেন্স, এটা যদি আর মিনিমাম হয়, তাহলে পার্টিকেলটা ধরো এদিক থেকে এলো, কিন্তু এই ডিস্টেন্সের কাছে সে কিন্তু আর কোনোভাবে আসতে পারবে না, তুমি যেদিকেই যাও না কেন। ঠিক একই রকম ভাবে কিন্তু এইখানে ভাবো, একটা আর মিনিমাম ভাবো, পার্টিকেলটা এলো, পার্টিকেলটা এসে কিন্তু তোমার এর এই ডিস্টেন্সের কাছে আসতে পারবে না। তাহলে এই যে ট্র্যাজেক্টরিগুলো, এই ট্র্যাজেক্টরিগুলো কেমন দেখতে, পরাবৃত্তর মতো, তাই তো? In this case, the trajectory is হাইপারবোলিক। ঠিক আছে, এখানে ট্র্যাজেক্টরি গুলো হাইপারবোলার মতো দেখতে, তাই না? কি বুঝতে পেরেছো যে এই যে সিচুয়েশনে যখন এনার্জিটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে,
তখন ট্র্যাজেক্টরিটা কেমন হলো, মানে তুমি একটা ফিক্সড পয়েন্ট তুমি কনসিডার করছো, সেই ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, সেইখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্স আমি এখানে দেখাচ্ছি আর কি, যে এই যে এতখানি ডিস্টেন্স, হ্যাঁ, এই ডিস্টেন্স, এই যে এতখানি ডিস্টেন্স, এর থেকে কম ডিস্টেন্সে কখনো সে আসতে পারবে না, তার থেকে দূরে সে যেতেই পারে। তাহলে ইন দিস কেস ট্র্যাজেক্টরি ইজ কি হলো না, মানে ওই যেটা বললাম, বাউন্ড ইজ ওয়ান সাইড অ্যান্ড আনবাউন্ড ইন অ্যানাদার সাইড, অর্থাৎ ট্র্যাজেক্টরিটা তোমার দেখতে হচ্ছে হাইপারবোলিক। ঠিক আছে, হ্যাঁ। আর এরকম একটা এক্সাম্পল তোমরা দেখেছো, আলফা স্ক্যাটারিং দেখেছো না রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে? এই আলফা স্ক্যাটারিং হচ্ছে, দেখো এই ধরনের ট্র্যাজেক্টরি দেখায়। আলফা স্ক্যাটারিং এর ক্ষেত্রে তুমি দেখেছো যে তোমার নিউক্লিয়াস ছিল, যখন ডাই পজিটিভ হিলিয়াম আয়ন আলফা পার্টিকেল তুমি ধাক্কা দিচ্ছ, মানে নিউক্লিয়াসও পজিটিভলি চার্জ, আলফা পার্টিকেল পজিটিভ চার্জ বলে সে কাজ পর্যন্ত যেতে পারছে না, একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে সে হাইপারবোলিক্যালি সে বেসিক্যালি চলে যাচ্ছে। তাহলে এই যে ইটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তার ট্র্যাজেক্টরিতে হাইপারবোলিক, যেমন আলফা স্ক্যাটারিং এর ক্ষেত্রে তুমি দেখতে পাও। বোঝা গেল? আচ্ছা, এবারে চলে এসো, যদি মানে কেস টুতে ধরে নাও এনার্জিটা তোমার 0, আর এনার্জিটা যদি 0 হয়, তাহলে এইটা মানে বেসিক্যালি মানে এইটা এই সিচুয়েশনটা ই ইকুয়াল টু 0, মানে এই লাইনটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে দেখো তুমি, এই যে একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, মানে আমি যদি এই পয়েন্ট এখন বি প্রাইম পয়েন্ট বলি, হ্যাঁ, এইটা, আর এইখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট ধরে নাও তোমার এ প্রাইম বলো, আর তার বাঁ দিকে কোন একটা পার্টিকুলার পয়েন্ট ধরো তুমি সি প্রাইম বলো, মানে যেটা হচ্ছে যে এই টোটাল এনার্জিটা হচ্ছে 0, টোটাল এনার্জি এবং পোটেনশিয়াল যে একটা পয়েন্টে কাট করছে সেটাকে আমি বি প্রাইম বলছি, তার ডান দিকের পয়েন্টটাকে এ প্রাইম বলছি, তার বাঁ দিকের পয়েন্টটা সি প্রাইম বলছি। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো, কেস যখন ইটা 0 হচ্ছে, তখন হোয়েন ইটা হোয়েন মানে বা অন্যভাবে বলতে গেলে অ্যাট পয়েন্ট, আগের মতো করে আমি লিখে দিই একটুখানি ভালো করে, যে অ্যাট পয়েন্ট এ প্রাইম ইটা সার্টেনলি গ্রেটার দ্যান ভি এফেক্টিভ হচ্ছে, কাইনেটিক এনার্জি যেটা সেটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, ভেলোসিটিটা রিয়েল হচ্ছে, সেখানে নো প্রবলেম, এখানে কোনো প্রবলেম নেই, অর্থাৎ এখানে পার্টিকেলটা থাকতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এবারে বি প্রাইম পয়েন্টে কি হচ্ছে, অ্যাট বি প্রাইম এনার্জি আর ভি এফেক্টিভ এই দুটো সমান হয়ে গেল, কাইনেটিক এনার্জিটা তোমার বেসিক্যালি 0 হয়ে গেল, আর ভেলোসিটিটা তোমার 0 হয়ে গেল, একটা মার্জিনাল কেস। আর এবার তার বাঁ দিকে যখন সি প্রাইম পয়েন্টে তুমি যাচ্ছ, ইটা ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান ভি এফেক্টিভ, তো সেই মতো করে কাইনেটিক এনার্জিটা তোমার লেস দ্যান 0 হচ্ছে, তো সেখান থেকে হচ্ছে ভেলোসিটিটা তোমার বেসিক্যালি ইমাজিনারি হচ্ছে, ইমাজিনারি হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট, যেটা হতে পারে না। তাহলে ঠিক আগের মতোই একদম লজিকটা, যে তোমার এ প্রাইম পয়েন্টে এনার্জিটা দেখো পোটেনশিয়াল এনার্জির থেকে তোমার বেশি থাকছে, বি প্রাইম পয়েন্টে হচ্ছে টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি সমান হয়ে যাচ্ছে, আর সি প্রাইম পয়েন্টে হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে টোটাল এনার্জিটা নিচে থাকছে, পোটেনশিয়াল এনার্জিটা উপরে থাকছে, অর্থাৎ তুমি যেটা পেলে যে যে যখন এই বি প্রাইম পয়েন্টের ডান দিকে পার্টিকেলটা থাকতে কোনো আপত্তি নেই, কিন্তু বি প্রাইম পয়েন্টের বাঁ দিকে পার্টিকেলটা থাকতে পারবে না। তাহলে ইন দিস কেস অলসো the particle is bound in one side and unbound in another side, একদিকে বাউন্ড অন্যদিকে আনবাউন্ড, হ্যাঁ, বাউন্ড ইন ওয়ান সাইড অ্যান্ড আনবাউন্ড ইন অ্যানাদার সাইড। ঠিক আছে, আচ্ছা, এবং এর ক্ষেত্রে এটা হবে যে বাউন্ড ইন ওয়ান সাইড অ্যান্ড আনবাউন্ড ইন অ্যানাদার সাইড, এইটা তাতে তোমার ট্র্যাজেক্টরিটা একটা স্পেশাল টাইপ হয়, ট্র্যাজেক্টরি ইজ প্যারাবোলিক। আগেটা ছিল হাইপারবোলিক, এটা হচ্ছে প্যারাবোলিক, ট্র্যাজেক্টরি ইজ প্যারাবোলিক। মানে ব্যাপারটা কিরকম, ধরো এই হচ্ছে আছে, তুমি একটা পার্টিকেল এদিক থেকে গেল, গিয়ে ওই যে একটা সার্টেন ডিস্টেন্স, এই ডিস্টেন্সের থেকে আর কাছে আর আসতে পারছে না, করে এরকম দেখতে ছবিটা হবে। তাহলে এইখানে যদি তুমি একটা ফিক্স পয়েন্টটা ধরো, এই একটা ডিস্টেন্স ধরো এখানে আর মিনিমাম,
এর ভেতরে সে আর আসতে পারছে না। এবারে তাহলে এইরকম করে গিয়ে জাস্ট কোনোভাবে মানে মানে একটা সার্টেন ডিস্টেন্স, মানে মিনিমাম ডিস্টেন্স পর্যন্ত গেল, হ্যাঁ, এইভাবে গেল, এইভাবে যাচ্ছে, করে মিনিমাম ডিস্টেন্সে গিয়ে সে বেসিক্যালি বেরিয়ে আসছে, সে কখনো ক্লোজ হতে পারছে না। এটা মানে এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে তোমার সকল প্যারাবোলা। হ্যাঁ, এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমাদের ধূমকেতুর যে মোশন সেটা হচ্ছে প্যারাবোলিক হয়। কোমেট বা ধূমকেতুকে ট্র্যাজেক্টরি সেটা হচ্ছে প্যারাবোলিক হয়। দেখো তাহলে হাইপারবোলার ক্ষেত্রে হচ্ছে একদিকে বাউন্ড অন্যদিকে আনবাউন্ড, প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু একদিকে বাউন্ড অন্যদিকে আনবাউন্ড। কিন্তু হাইপারবোলা এবং প্যারাবোলা যেটা তফাৎ সেটা হচ্ছে এই যে প্যারাবোলাটা একটা মার্জিনাল কেস, তোমার মনে হচ্ছে যে যদি একটু এদিক ওদিক করা যেত, মানে অর্থাৎ এনার্জিটা যদি এই জিরো থেকে জাস্ট একটু কমিয়ে দেওয়া হতো, তাহলেই কিন্তু তুমি দেখতে পাবে এটা ইলেকট্রিক্যাল অরবিট হয়ে যেত। মানে বেসিক্যালি কি, যে ইলিপসের থেকে হাইপারবোলা হচ্ছে অনেকটা দূরে, প্যারাবোলাটা হচ্ছে মার্জিনাল। তাহলে প্যারাবোলার তুমি পরবর্তীকালে দেখবে যখন কনিক সেকশন পড়বে, প্যারাবোলার এক্সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা হচ্ছে 1, 1 এর থেকে কম হলে সেটা হচ্ছে তোমার ইলিপস, 1 এর থেকে বেশি হলে হচ্ছে তোমার হাইপারবোলা। তার মানে প্যারাবোলাটা একটা মার্জিনাল সিচুয়েশন, তার থেকে বেশি হয়ে গেলে সেটা হাইপারবোলা হয়ে যাবে, তার থেকে কম হয়ে গেলে সেটা হচ্ছে ইলিপস হয়ে যাবে। এইটা একটা পার্টিকুলার কেস। আমি এক্ষুনি এই কেস থিটা বললেই তুমি বুঝতে পারবে যে এনার্জিটা যদি জাস্ট একটু মিনিমাম হয়ে যায়, মানে এনার্জিটা যদি জাস্ট তোমার কি বলবো মানে নেগেটিভ হয়ে গেছে, তাহলে কিন্তু দুদিকে সে বাউন্ড হয়ে যেত। হ্যাঁ, সেখানে এখনো পর্যন্ত ই যখন জিরো, কেস 2 তে মানে ইকুয়াল টু জিরো আর কি, ইকুয়াল টু জিরোতে সেটা ছিল একদিকে বাউন্ড অন্যদিকে আনবাউন্ড আছে। এবার নেক্সট একটা সিচুয়েশন আমি বলছি কেস 3 তে, এখানে ইটা হচ্ছে লেস দ্যান জিরো। আচ্ছা, এইখানে তুমি তিনটে পয়েন্ট কনসিডার করো, দেখো এইটা এইটা, তাহলে মাঝে একটা, আচ্ছা আমি এইটাই বলি, মানে এইখানে দাদা যে এখানে দুটো পয়েন্ট বলছি, ধরো একটা S1 পয়েন্ট, একটা ধরো S2 পয়েন্ট, বা একটা অন্যভাবে বলতে গেলে একটা আর মিনিমাম পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, পয়েন্টগুলোকে S1 S2 বলি, দূরত্বগুলোকে আর মিনিমাম আর ম্যাক্সিমাম বলবো। এটা S1 পয়েন্ট, এটা ধরো S2 পয়েন্ট, আর এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, মানে এই যে ডিস্টেন্সটা এতখানি, এটাকে আমি আর মিনিমাম বলছি। আর এই যে এতখানি ডিস্টেন্সটা এখান থেকে, এই যে ডিস্টেন্সটা, এটাকে আমি আর ম্যাক্সিমাম বলছি। এটা আর এই যে দুটো পয়েন্ট, দুটো দুটো যেখানে তোমার এই এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিকে কাট করছে যে পার্টিকুলার জায়গাতে আর কি, সেইটা হচ্ছে তোমার S1 পয়েন্ট এবং S2 পয়েন্ট। আচ্ছা, আর মিনিমাম আর ম্যাক্সিমাম ঠিক বুঝতে পারা যাচ্ছে কিনা দেখো, ছবিটা ক্লামজি হয়ে যাচ্ছে। আর মিনিমাম হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আর মিনিমাম ডিস্টেন্স, আর এই যে ডিস্টেন্স এইখান থেকে এতখানি এই যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে তোমার আর ম্যাক্সিমাম ডিস্টেন্স। এটা আর মিনিমাম এবং আর ম্যাক্সিমাম খুব ইম্পর্টেন্ট আছে, আমি পরে বলছি এটা কি অ্যাকচুয়ালি। এটা তো দেখো, যেটা কথা হচ্ছে যে কেস থ্রিতে তাহলে যদি এমন হতো যে মানে ইন বিটুইন মানে any points in between S1 and S2, at any point in between S1 and S2, at any point in between S1 and S2, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, ইটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন ভি এফেক্টিভ, কারণ ভি এফেক্টিভ তার নিচে আছে, এই যে ভি এফেক্টিভ তার নিচে আছে, তাহলে এনার্জিটা গ্রেটার দেন ভি এফেক্টিভ। এটা তাহলে এনি পয়েন্ট ইন বিটুইন S1 and S2, ভিটা গ্রেটার দেন ভি এফেক্টিভ, সেখান থেকে কাইনেটিক এনার্জিটা সার্টেনলি গ্রেটার দেন জিরো, সেখান থেকে ভেলোসিটিটা তোমার রিয়েল, সেখানে নো প্রবলেম, এই পার্টিকুলার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট when the point is in the left hand side of S1 or right hand side of S2, মানে এই যে S1 এর বাঁ দিকে, এই যে S1 পয়েন্ট তার বাঁ দিকে, আর S2 তোমার ডান দিকে কি হচ্ছে, এটা কি হচ্ছে না, এখানে যেটা হচ্ছে তোমার ইটা অ্যাকচুয়ালি তখন লেস দ্যান কিন্তু ভি এফেক্টিভ হয়ে যাচ্ছে, সেখান থেকে কাইনেটিক এনার্জিটা নেগেটিভ হচ্ছে, সেখান থেকে ভেলোসিটিটা তোমার ইমাজিনারি হচ্ছে, দিস ইজ অ্যাবসার্ড।
কি হলো দেখো, এই পার্টিকুলার কেসে তুমি যদি এই S1 এবং S2 মাঝে থাকো, S1 এবং S2 মাঝে থাকো, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা এই টোটাল এনার্জির নিচে থাকতে কোনো প্রবলেম নাই। কিন্তু S1 পয়েন্টের বাঁ দিক বা S2 পয়েন্টের ডান দিকে গেলেই তোমার কি হয়ে যাচ্ছে, ডান দিকে গেলেই তোমার ভেলোসিটিটা ইমাজিনারি হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই দুটো পয়েন্ট S1 এর বাঁ দিকে আসতে পারবে না, আর S2 ডান দিকে আসতে পারবে না। তখন কি হচ্ছে যে ইন দিস কেস দ্য পার্টিকেল ইজ বাউন্ড ইন বোথ সাইড, তাই না? এখানে পার্টিকেলটাকে দুদিকে বাউন্ড হয়ে গেল, যে মাঝে থাকতে পারলো, ডান দিকেও যেতে পারছে না, বাঁ দিকেও যেতে পারছে না। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি হলো দেখো, তাহলে ব্যাপারটা কিরকম দেখো, ধরো আমি যদি আজকে এই একটা সেন্টারকে কেন্দ্র করে, আমি ধরো একটা তোমার আর মিনিমাম লিখলাম, এটা ধরো তোমার আর ম্যাক্সিমাম লিখলাম, এটা হচ্ছে সেন্টারটা। তাহলে তোমার এই বাঁদিকে যে ডিস্টেন্সটা সেটাকে আমি আর মিনিমাম বলছি, এই যে ডিস্টেন্সটা এটা তোমার আর মিনিমাম এটা, আর ডান দিকে ধরো এই যে টোটাল ডিস্টেন্সটা সেটাকে আমি ধরো আর ম্যাক্সিমাম বলছি। মানে আর মিনিমামটা সেখানে কি, ছবিতে হচ্ছে এই হচ্ছে তোমার আর মিনিমাম এইটুকু, আর আর ম্যাক্সিমাম হচ্ছে এতটুকু। তাহলে যে আর মিনিমাম, তাহলে সেন্টার থেকে আর মিনিমাম একটা দূরত্ব বলছি, আর ম্যাক্সিমাম একটা দূরত্ব বলছি। এবারে কি হয়েছে, পার্টিকেলটা থাকছে কোথায়, না আর মিনিমাম এবং আর ম্যাক্সিমামের মধ্যে থাকছে, তাই না? পার্টিকেলটা কোথায় থাকছে, আর মিনিমাম এবং আর ম্যাক্সিমামের মধ্যে থাকছে। হ্যাঁ, তাহলে যা থাকবে এই ভেতরের জায়গাটা থাকবে, তার থেকে কাছেও আসতে পারছে না, তার থেকে দূরেও যেতে পারছে না। একটা পার্টিকেলকে তুমি তার আরবিট্রারি জায়গা ছেড়ে দিলে, এরকম একটা জায়গা তুমি ছেড়ে দিলে, সে কি করবে, এই জায়গাটা হচ্ছে আর মিনিমাম থেকে বেশি, আর ম্যাক্সিমাম থেকে কম, অর্থাৎ তুমি এই যে S1 এবং S2 মাঝে তুমি ছেড়ে দিয়েছো, এই যে S1 এবং S2 মাঝে তুমি ছেড়ে দিয়েছো, তার মানে সে যখন দোলাদুলি করবে, সে কি করবে না, এই দিকে এই S1 এ এলো করে এখান থেকে ছিটকে যেতে হবে, সে আর আসতে পারবে না, আর ডান দিকে S2 পর্যন্ত গেল গিয়ে তাকে ছিটকে পড়তে হচ্ছে, সে আর বাইরে যেতে পারছে না। এবার খেয়াল করে দেখো, যদি তোমার সিচুয়েশন হয়, তাহলে কি হচ্ছে না, তুমি এরকম একটা জায়গা থেকে স্টার্ট করলে, তোমার দেখো এই যখন যাচ্ছে তুমি করে, তুমি আপ টু এইটার এই সারফেস পর্যন্ত তুমি যেতে পারলে, হ্যাঁ, বা উল্টো এদিক থেকে যদি আমি বলো যে এইটার জাস্ট এই ভেতরে তুমি ঢুকতে পারলে না, আর এইটা আবার বাইরে তুমি বেরোতে পারলে না। এইটা ভেতরে তুমি ঢুকতে পারছো না, ম্যাক্সিমাম তুমি এটা টাচ করতে পারো, আর এইটা আবার তুমি বাইরে যেতে পারছো না। দেখো এই যে ছবিটা তুমি আঁকলে, এই ছবিটা দেখো, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পার্টিকেলটা যে বাউন্ড ইন ওয়ান সাইড, বাউন্ড ইন বোথ সাইড, মানে কোনোভাবেই পার্টিকেলটা হচ্ছে এই যে ফিক্স পয়েন্টটাকে কেন্দ্র করে একটা আর1 রেডিয়াসের সার্কেল আছে, তার মধ্যে ঢুকতে পারছে না, আর ম্যাক্সিমাম রেডিয়াসের একটা সার্কেল আছে, তার বাইরে থেকে বেরোতে পারছে না। তাহলে করসপন্ডিং ট্র্যাজেক্টরিটা কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে। এবং এই ট্র্যাজেক্টরিটা কেমন, ইলিপস, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ফোকাস, তার মানে ইন দিস কেস দ্য ট্র্যাজেক্টরি ইজ ইলিপ্টিক্যাল। In this case, the trajectory is elliptical, মানে দুদিকে বাউন্ড এবং এই ট্র্যাজেক্টরি ইলিপ্টিক্যাল। এবং এটাই তো মোস্ট অফ দ্য কেসে হয়। এটা হচ্ছে তুমি ধরো এই যে মানে যেটা অ্যাটমিক অরবিটস ফর ওয়ান ইলেকট্রন অ্যাটম অর আয়নস, তাদের ক্ষেত্রে তুমি ইলিপ্টিক্যাল অরবিট পাও। কেবলাস অরবিট মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এই যে অরবিট গুলো, সেগুলো হচ্ছে তোমার এই ইলিপ্টিক্যাল অরবিট হয়। এবার খেয়াল করে দেখো যে তিনটে সিচুয়েশনে মানে এনার্জিটা তুমি কি নিচ্ছ, যে এনার্জিটা তুমি তিনটে সিচুয়েশন দেখলে, ইটা যদি তোমার গ্রেটার দ্যান 0 হয় একরকম সিচুয়েশন, ইটা ইকুয়াল টু 0 হলে একরকম সিচুয়েশন, ইটা লেস দ্যান 0 হলে একরকম সিচুয়েশন। এই পার্টিকুলার কেসে তুমি পাচ্ছ হাইপারবোলা, এই পার্টিকুলার কেসে পাচ্ছ তুমি প্যারাবোলা, আর এই পার্টিকুলার কেসে তুমি পাচ্ছ হচ্ছে ইলিপস। এটা হাইপারবোলা, প্যারাবোলা আর ইলিপস, এই তিন রকমের ট্র্যাজেক্টরি পাচ্ছ। তাহলে প্যারাবোলাটা মাঝে কেন দেখো,
যে দেখো এইখানে যেটা হচ্ছে যে তুমি এই প্যারাবোলা বা মানে মানে কি বলে ওটা অধিবৃত্ত তুমি পাচ্ছ, কিন্তু যদি এনার্জিটা সামহাও মানে একটু কমিয়ে দাও, মানে কোন একটা পার্টিকুলার এনার্জি, কোমেটের ক্ষেত্রে যেটা হয় যে কোন একটা পার্টিকুলার এনার্জিতে সে বেসিক্যালি ওই ক্লোজড পিরিয়ডিক অরবিট তৈরি করতে পারছে না, জাস্ট অধিবৃত্তাকার বা প্যারাবোলিক ট্র্যাজেক্টরি করছে, কিন্তু এনার্জিটা কিন্তু ইনফাইনাইটেসিমাল কম করা হয়, তাহলেই কিন্তু সে অ্যাকচুয়ালি এই ক্লোজ পিরিয়ডিক মানে ইলেকট্রিক্যাল অরবিট জাস্ট করে ফেলতে পারবে আর কি। ঠিক আছে, এটা তাহলে এনার্জিটা কি, মানে যখন তুমি সেন্ট্রাল ফোর্স প্রবলেম দেখছো তাহলে এনার্জিটা কি তার উপরে নির্ভর করে কিন্তু ঠিক হচ্ছে তুমি হাইপারবোলা পাবে না প্যারাবোলা পাবে না ইলিপস পাবে। আচ্ছা এইটা খেয়াল করে দেখো, তুমি যদি এক্সেন্ট্রিসিটির টার্মসে দেখো তাহলে এই পার্টিকুলার কেসে এক্সেন্ট্রিসিটি ই যদি বলা হয়, ই বা এপসাইলন যাই বলো না কেন, এক্সেন্ট্রিসিটি নর্মালি ই লেখে বা ইলেকট্রনিক চার্জের সাথে গুলিয়ে যায় বলে আমরা হয়তো এপসাইলন ব্যবহার করতে পারি, এটা বা এপসাইলন যাই বলো না কেন এক্সেন্ট্রিসিটি। দেখো হাইপারবোলার ক্ষেত্রে এক্সেন্ট্রিসিটি গ্রেটার দেন 1 হয়। আচ্ছা এর ক্ষেত্রে এটা 1 হয়, আর ইলিপসের ক্ষেত্রে লেস দেন 1 হয়। তার মানে একটা কথা সেটা হচ্ছে এই যে এই যে এনার্জিটা কেমন তার মতো করে যদি হাইপারবোলা প্যারাবোলা এবং ইলিপস হয়, তাহলে এবার এক্সেন্ট্রিসিটির সঙ্গে যেহেতু তোমার হাইপারবোলা না প্যারাবোলা না ইলিপসটার সম্পর্ক আছে, এক্সেন্ট্রিসিটিটা গ্রেটার দেন 1 হলে হচ্ছে মানে হাইপারবোলা, এক্সেন্ট্রিসিটিটা ইকুয়াল টু 1 হলে সেটা প্যারাবোলা, এক্সেন্ট্রিসিটি লেস দেন 1 হলে সেটা ইলিপস। তার মানে এক্সেন্ট্রিসিটির সাথে কিন্তু মানে এনার্জির সাথে কিন্তু এক্সেন্ট্রিসিটির একটা সম্পর্ক থাকবে। দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে আমাদের নেক্সট হচ্ছে ওই কাজটাকেই করতে হবে যে মানে যে জিনিসটা আমরা করলাম সেইটাকেই তোমার জাস্ট একটুখানি মানে অ্যানালিটিক্যালি করতে হবে অঙ্ক দিয়ে। তাহলে সেম জিনিস আমাকে করতে হবে হচ্ছে অ্যানালিটিক্যালি, মানে যেটা আমি জাস্ট ছবি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে করলাম, তাহলে অ্যানালিটিক্যালি তোমায় করতে হবে, অ্যানালিটিক্যাল প্রোব। আর এইখানে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই যে যে তোমাকে আমি যেটা দেখাতে চাইছি আর কি, সেটা হচ্ছে যে ট্র্যাজেক্টরি মাস্ট ওবে দ্য ইকুয়েশন অফ এ কনিক সেকশন, মানে ট্র্যাজেক্টরি মাস্ট ওবে দ্য ইকুয়েশন অফ এ কনিক সেকশন, এইটা where eccentricity of the conic section depends on the energy. এক্সেন্ট্রিসিটি এনার্জির উপরে নির্ভর করবে। তাহলে আমরা আজকে খুব বেশি সময় নেই, তাহলে আমাদের আরো আধ ঘন্টা 40 মিনিট সময় ধরে এই জিনিসটাকে দেখাতে হবে যে জাস্ট আমাদের ওই স্টার্টিং আমরা যেখান থেকে করেছিলাম যে টোটাল এনার্জিটা তোমার ইয়ে হবে, মানে টোটাল এনার্জি কেটা মানে আমি যদি স্টার্টিং পয়েন্টটা যদি এরকম জায়গা থেকে শুরু করি, স্টার্টিং পয়েন্টটা তুমি টোটাল এনার্জিটা এরকম পেয়েছিলে pr² বাই টোয়াইস এম, তার সঙ্গে একটা এফেক্টিভ পোটেনশিয়াল ছিল L² বাই টোয়াইস এম r² মাইনাস জেড² বাই 4 পাই এপসাইলন 0 r। এইটা এরকম একটা জায়গা থেকে স্টার্টিং করে তুমি আলটিমেটলি যেটা দেখাতে পারবে যে এই ইকুয়েশনটাকে তুমি একটা কনিক সেকশন ইকুয়েশনের মতো করে লিখতে পারবে, যে কনিক সেকশন ইকুয়েশনটা এরকম দেখতে, জানো তো 1/r ইকুয়াল টু জাস্ট 1 প্লাস এপসাইলন কস থিটা ডিভাইডেড বাই একটা a ইন্টু 1 মাইনাস এপসাইলন স্কয়ার। এটা হচ্ছে একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনিক সেকশনের ইকুয়েশন হবে এইটা। আর যেখানে যেখানে তুমি দেখতে পাবে যে এক্সেন্ট্রিসিটি ইটা সেটা এনার্জির উপর নির্ভর করে এইরকম ভাবে, যে 1 প্লাস টোয়াইস ই L² বাই হচ্ছে এম জে² e⁴ এরকম একটা তুমি এক্সপ্রেশন পাবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস এ করলে অবশ্যই এক্সপ্রেশনটা বেরোবে, না হলে তোমাকে এখানে আবার একটা করে দিতে, মানে এখানে আমি যেটা করেছি এটা এটা যে সিজিএস এ করলে তাহলে এবারে এতে করলে এখান থেকে একটা উপরে তোমার দ্বারা বলে দিচ্ছি e⁴ মানে হচ্ছে তোমার e⁴ বাই তোমার 4 পাই এপসাইলন 0 তার স্কয়ার। হ্যাঁ, এটা একটা যাকে এখানে এটা এটা আমি জাস্ট ই প্রাইম লিখে রাখছি। হ্যাঁ, ই প্রাইম, এটা আমি ই প্রাইম লিখে রাখছি, যেখানে ই প্রাইমটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে ইটা, যেখানে ই প্রাইমটা হবে হচ্ছে ই বাই
√4πε0। মানে আসলে সিজিএস আমি উত্তরটাকে লিখে দেখলাম যেটা মনে থাকে, √1 + 2el²/mz²e⁻⁴। এবং দেখো এখানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে মানে আমি এটাকে কষে দেবো, আমি এটাকে পরের দিনের জন্য আমি কষে দেবো, আজকে জাস্ট আমি বলে দিচ্ছি শুধু। এটা খেয়াল করে দেখো, যদি এমন হতো যে এনার্জিটা পজিটিভ হতো তাহলে এক্সেন্ট্রিসিটি > 1 হতো, এনআরজি 0 হলে এক্সেন্ট্রিসিটি 1 হতো, আর এনআরজি <0 হতো দেখো এক্সেন্ট্রিসিটি তোমার <1 হতো। মানে এটা √1 + 2el²/mz²e⁻⁴ যদি হয় তাহলে এনার্জিটা পজিটিভ না 0 না নেগেটিভ সেই মতো করে এক্সেন্ট্রিসিটি প্লাস মানে এক্সেন্ট্রিসিটি > 1 বা 1 বা <1 হতো, এবং সেই মতো করে তুমি ডিফারেন্ট কাইন্ড অফ ট্র্যাজেক্টরি পেয়ে যেতে। তাহলে নেক্সট ক্লাসে আমরা মূলত এই জিনিসটাকে করব। তাহলে এই লেকচারটা আজকে আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে যে জিনিসটা আমি জাস্ট বুঝিয়ে করলাম যে একদিকে বাউন্ড অন্যদিকে আনবাউন্ড ভিএফএক্টিভের স্ট্রাকচার থেকে, ফর্ম থেকে, পরের দিন আমি জাস্ট একদম ফেদে অঙ্কটাকে কষবো। ফেদে অঙ্ক কষে জাস্ট যেটা দেখাবো যে তোমার এনার্জিটা তোমার এই হলো, মানে এনার্জিটা এই একটা জায়গা থেকে শুরু করে ওটাকে একটু অঙ্ক কষে আমি জাস্ট এরকম একটা জেনারেল কনিক সেকশন ইকুয়েশন নিয়ে চলে আসবো, যেখানে সেই কনিক সেকশন এক্সেন্ট্রিসিটি এনার্জির উপর নির্ভর করবে, এবং সেইখান থেকে হচ্ছে তুমি বিভিন্ন রকমের ট্র্যাজেক্টরি পাবে আর কি। এইখান থেকে তুমি ডিফারেন্ট কাইন্ড অফ ট্র্যাজেক্টরি তুমি এক্সপ্লেন করতে পারবে। দেখো তাহলে যা বললাম আজকে ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই? তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। এন্ড অফ লেকচার 5। ছোট 1 ঘন্টার মতো লেকচার আমরা এই পর্যন্ত দিলাম, পরের দিন আমরা এখান থেকে স্টার্ট করবো। হ্যাঁ, তাহলে বলো কারো যদি কোনো সমস্যা আছে বলে নাও।